আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই স্কুল। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রবিউল হাসান রাসেল, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি যে ইংলিশ গ্রামারের অর্থাৎ ইংলিশ গ্রামার কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সকে কেন্দ্র করে কিন্তু ইংলিশ গ্রামারটা সুন্দরভাবে সাজানো। অর্থাৎ যে ইংলিশ গ্রামারকে সুন্দরভাবে এবং ইংলিশ গ্রামারের বেসিক ডেভেলপ করতে চায়, তাহলে তাকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে আগে বেসিক ধারণা ডেভেলপ করতে হবে। তো যে ইংলিশ এই সেন্টেন্স সম্পর্কে যে যত বেশি জানবে, তার গ্রামারটা তার কাছে তত বেশি সহজ হবে। আর ইংলিশ সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে হলে ইংলিশ সেন্টেন্সের আগে কতগুলো নিয়মকানুন, কতগুলো রুলস আছে, এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো জানলে তোমার কাছে সেন্টেন্সটা একেবারে সহজ, একেবারে ইজি মনে হবে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় ইংলিশ সেন্টেন্সের শুরুতে আমাদের কি কি জানা দরকার এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার আগে আমরা সর্বপ্রথম জেনে নেই যে এই সেন্টেন্স কাকে বলে। অর্থাৎ আমরা সকলে জানি যে সেন্টেন্স আমি লিখেছি জায়গায় এ সেট অফ ওয়ার্ডস হুইচ গিভস এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। অর্থাৎ পাশাপাশি কতগুলো শব্দ বসে, পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে, তখনই তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা কিন্তু বলেছি যে পাশাপাশি কতগুলো শব্দ বসা লাগবে এবং এগুলো একটা সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করতে হবে। এখন দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি। আমি লিখেছি যে আই গো টু স্কুল এভরিডে, অর্থাৎ আমি প্রত্যেক দিন স্কুলে যাই। এখানে দেখো কতগুলো ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসেছে এবং সম্পূর্ণরূপে একটি মনের ভাব প্রকাশ করেছে। সুতরাং আমরা বলতেই পারি যে এটা একটি সেন্টেন্স এবং এটি সুনিয়ন্ত্রিত একটা গ্রামারের রুলস নিয়ন্ত্রিত একটা সেন্টেন্স। এখন আসো আমরা জানি যে সেন্টেন্স হওয়ার জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে, প্রথমে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা আদার্স। দ্যাট মিনস আমার কিন্তু একটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই লাগবে। এখন সেক্ষেত্রে অনেক সময় অবজেক্ট থাকতে পারে এবং অবজেক্ট নাও থাকতে পারে এবং অবজেক্টের জায়গায় অন্য কিছু থাকতে পারে। এখন দেখো, আমরা এখানে 4টা সেন্টেন্স লিখেছি। তা হচ্ছে, 1 নম্বরে লিখেছি যে রুনা ইজ এ গুড গার্ল। রুনা ইজ এ গুড গার্ল, রুনা একজন ভালো মেয়ে। এই জায়গায় লিখেছি যে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমার এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এই যে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মিলে গেল। আবার দেখো, নাবিল ইটস রাইস, নাবিল ভাত খায়। এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে এখানে এই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কারণ হচ্ছে এখানে নাবিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় কেবলমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ আমার টেন্সটা যখন প্রেজেন্ট টেন্স হবে, তখনই কেবল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আবার দেখো, আমার তৃতীয় সেন্টেন্সে রাজু অ্যান্ড সুমি, অর্থাৎ এই পুরোটাই কিন্তু এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে আর হচ্ছে ভার্ব, আর ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট। দেখো যে রাজু অ্যান্ড সুমি আর, অর্থাৎ রাজু অ্যান্ড সুমি কিন্তু দুইজনকে বোঝাচ্ছে। এই জন্য আমি এখানে দুইজনের জন্য এখানে আমি ভার্বটাও প্লুরাল ব্যবহার করতে হবে, এই জন্য আমি ব্যবহার করেছি এখানে আর ব্যবহার করেছি। রাজু অ্যান্ড সুমি আর ফ্রেন্ডস, এই জন্য এখানে এস হয়েছে, ফ্রেন্ডস। আমার 4 নাম্বার এক্সাম্পলটা দেখো, লিখছি যে নেন্সি সিংস, নেন্সি গান গায়। এখানে দেখো, এখানে কিন্তু আমার সবগুলোতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবগুলোতে আছে, কিন্তু এখানে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই। তার মানে অবজেক্ট না থাকলেও আমার সেন্টেন্স গঠন হতে পারে যখন এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। যখন আমি যদি লিখছি নেন্সি সিংস, নেন্সি গান গায়, তার মানে আমার মনের ভাব কিন্তু সম্পূর্ণরূপে এখানে প্রকাশ পেয়েছে। তার মানে এখানে অবজেক্ট ছাড়াও এখানে মানে সেন্টেন্স গঠন হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আমরা লিখেছি ক্যারেক্টারিস্টিক্স অফ এ কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ একটি শুদ্ধ বাক্য, একটি বিশুদ্ধ বাক্য হওয়ার জন্য যে গুণগুলো দরকার, অর্থাৎ একটি বিশুদ্ধ বাক্যের বৈশিষ্ট্যসমূহ। একটি বিশুদ্ধ বাক্য হওয়ার জন্য 4টি বৈশিষ্ট্য প্রয়োজন। 1 নম্বর হচ্ছে ওয়ার্ড অর্ডার, মানে হচ্ছে শব্দের শৃঙ্খলা। 2 নম্বর হচ্ছে কমপ্লিটেন্স, অর্থাৎ পূর্ণাঙ্গতা।
3 নম্বর হচ্ছে দ্য রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেস, অর্থাৎ সঠিক শব্দটি সঠিক স্থানে বসানো। 4 নম্বরে হচ্ছে মিনিংফুল রেফারেন্স, অর্থাৎ অর্থপূর্ণ ইঙ্গিত, যার মানে হচ্ছে যোগ্যতা লাগবে। তার ধারাবাহিকতায় আমরা প্রথমটা আলোচনা করি যে আমরা লিখেছি যে ওয়ার্ড অর্ডার মানে শব্দের শৃঙ্খলা। শব্দের শৃঙ্খলাটা কি? শব্দের শৃঙ্খলাটা মানে হচ্ছে আমার কোন শব্দটা আমি কোন জায়গায় বসাবো। মানে আমার হচ্ছে আমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট আমি সাবজেক্টের জায়গায় বসাতে হবে এবং অবজেক্টের জায়গায় বসাতে হবে। এটা এলোমেলো করলে আমার সেন্টেন্স হবে না। আমরা প্রথমে লিখেছি একটা সূত্র যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ আমাকে এই সূত্রে ফালিয়ে আমাকে কিন্তু সবগুলো কী করতে হবে, সবগুলো সেন্টেন্স আমাকে কারেক্ট করতে হবে। এখন দেখো আমি লিখেছি এখানে গো আই হোম, যাই আমি বাড়ি। এখানে কিন্তু কতগুলো ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসেছে, কিন্তু তারপরও এটা মনের ভাব ভালোভাবে প্রকাশ পায়নি। তার মানে কি নয়, এটা কোনো সেন্টেন্স নয়। সেন্টেন্সটাকে আমাকে শুদ্ধরূপে লিখতে হলে আমাকে লিখতে হবে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য লিখতে হবে যে আই গো হোম, আই গো হোম, আমি বাড়ি যাই। এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। এটা কিন্তু সেন্টেন্স হবে না, এটাকে আমি সেন্টেন্স ধরে নেব। দ্বিতীয়টা দেখো আমি লিখেছি ইউ বুক এ রিড। ঠিক আছে, আমার সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু বুক হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ এখানে বসার কথা ছিল ভার্ব, আমি বসিয়েছি অবজেক্ট। তার মানে এটা আমার পরিপূর্ণ বাক্য হবে না। আমাকে লিখতে হলে পরিপূর্ণ বাক্য করতে হলে লিখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখতে হবে যে ইউ রিড এ বুক, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে হচ্ছে আমার এই বাক্যটা কারেক্ট নয়, আর এটা হচ্ছে কারেক্ট। আবার দেখো লিখেছি ইউর ইজ নেম রফিক, অর্থাৎ তোমার হয় নাম রফিক। এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য না, কারণ এই জায়গায় একটা কী দেওয়া আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এই জন্য আমি যদি এটাকে শুদ্ধরূপে লিখতে যাই তাহলে আমাকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপর হচ্ছে আমাকে ভার্ব, তারপর অবজেক্ট। আমি যদি লিখি যে সাবজেক্ট হবে ইউর নেম, আমরা লিখে ফেলি ইউর নেম, তারপর হচ্ছে আমাদের কি আছে ইজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট রফিক। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। আমি কিন্তু এই জায়গায় দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমাকে যেই মডাল ভার্বগুলো থাকে, এই মডাল ভার্বগুলোর যেটা থাকে এটাকে আমি সামনে এনে দেবো, তাইলে আমার হয়ে যাবে যে ইজ ইউর নেম রফিক, তখন আমি পরে চিহ্নটা দিয়ে দেবো। এই তো হয়ে গেছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো আমি পরবর্তী বাক্যটা লিখেছি হি টু গোজ স্কুল, সে যায় স্কুলে। এটা কিন্তু আসলে পরিপূর্ণ বাক্য হয় না, কারণ হচ্ছে কি সাবজেক্ট ঠিক আছে, কিন্তু সাবজেক্টের উপর আমার এই ভার্ব বসাইতে হবে সরাসরি। এর জন্য এখানে মাঝখানে টু, সাবজেক্টের উপরে টু দেওয়া যায় না। এই জন্য আমাকে লিখতে হবে যে হি গোজ টু স্কুল, অর্থাৎ সেই স্কুলে যায়। এখন দেখো এই যে হি হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার হলে আমার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং তখনই আমাকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, যদি এটা প্রেজেন্ট টেন্স হয়। আর পাস্ট টেন্স হলে আমাকে এসব কিছু যুক্ত করা লাগবে না। 2 নম্বর অর্ডারটা দেখো আমাদের কমপ্লিট টেন্স মানে হচ্ছে পূর্ণাঙ্গতা। অর্থাৎ পূর্ণাঙ্গতা কি, কোনো একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার সেন্টেন্সটা পরিপূর্ণ রূপে আমার মনের ভাব প্রকাশ করেছে কিনা, বা সেন্টেন্সটা আমার পরিপূর্ণরূপে আমার অর্থ প্রকাশ করতে পারছি কিনা। এখন দেখো আমি লিখেছি এখানে আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম। এই যে সাবজেক্ট ভার্ব, এখানে কিন্তু টু, এখানে কিন্তু আর পরে কোনো ওয়ার্ড নেই। তার মানে আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম। আমি কোথায় গিয়েছিলাম, এখানে কিন্তু একটা শব্দ অবশ্যই যোগ করতে হবে। দেখো আই ওয়েন্ট টু, এখানে যদি শব্দটা যোগ করে আমি একটা কোনো স্থানের নাম দিতে হবে, কারণ আমি গিয়েছিলাম কোথায়, আই ওয়েন্ট টু ঢাকা অথবা কুমিল্লা, অথবা আই ওয়েন্ট টু ইউএসএ, আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। আবার দেখো হি হ্যাজ ড্যাশ, এখানে কিন্তু হি হ্যাজ মানে তার আছে, তার কি আছে। এই জন্য আমাকে কিন্তু এখানে অবশ্যই একটা ওয়ার্ড বসাতে হবে যে তার কি আছে। হি হ্যাজ এ পেন,
তার একটি কলম আছে, অথবা হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, তখন কিন্তু এটা পরিপূর্ণ বাক্য হবে। আবার দেখো লিখেছে যে ইমা রিডস ইন ড্যাশ, ইমা পড়ে, ইমা কিসে পড়ে এটা লিখি না, এই জন্য লিখতে হবে যে ইমা রিডস ইন ক্লাস 5 অর 10, ইমা ক্লাস 5ম শ্রেণীতে পড়ে অথবা ক্লাস 10-এ পড়ে। এখানে এই যে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে কেন, এখানে ইমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই হচ্ছে ফার্স্ট পারসন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিন্তু কি হয়েছে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার লিখছি যে দ্য রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেস, অর্থাৎ সঠিক শব্দ সঠিক স্থানে বসানো। যেমন আমি লিখেছি এই জায়গায় এই সঠিক শব্দটা, যেমন আমি লিখেছি যে আই ওয়ান্ট টু ইট এ রিপ ড্যাশ, যেমন আমি অর্থ হচ্ছে আমি খেতে চাই একটি পাকা, আমি খেতে চাই একটি পাকা, এটা কি কিছু হবে? তার মানে এটা কোনো ওয়ার্ড আমার হবে না, আমার এটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। আমি যদি যে জায়গায় এখানে রিপ না দিয়ে আমি যদি শুধু দিয়ে দিই যে আই ওয়ান্ট টু ইট এ ম্যাঙ্গো, হয়ে যাবে। জাস্ট আমি যেহেতু এই জায়গায় রিপ লাগিয়ে দিয়েছি যে আই ওয়ান্ট টু ইট এ রিপ, অর্থাৎ আমি যখন রিপ লাগিয়ে এর রিপ ব্যবহার করেছি, তাহলে আমাকে অবশ্যই এখানে একটা রিপের পরে আমার একটা কোনো একটা ফলের নাম দিতে হবে, যেটা পাকা আম হতে পারে, পাকা জাম হতে পারে, পাকা কাঁঠাল হতে পারে, যে কোনো একটা নাম দিতে হবে। যেন আই ওয়ান্ট টু ইট এ রিপ ম্যাঙ্গো, আমি একটি পাকা আম খেতে চাই, তখন একটা বাক্য শুদ্ধ হয়ে যাবে। আবার লিখেছি যে হি হ্যাজ এ ব্ল্যাক ড্যাশ, তার আছে একটি কালো, তার কালো কি আছে সেটা আমরা বুঝি নাই, তো আমরা এই জায়গায় লিখতে হবে যে হি হ্যাজ এ ব্ল্যাক পেন, তার একটি কালো কলম আছে, অথবা হি হ্যাজ এ ব্ল্যাক ক্যাট, তার একটি কালো বিড়াল আছে, অথবা হি হ্যাজ এ ব্ল্যাক কার, তার একটি কালো গাড়ি আছে, যে কোনো জিনিস একটা লিখতে হবে। এখানে একটা জিনিস দেখো যে হি এর পরে আমরা কিন্তু হ্যাজ ব্যবহার করেছি, কারণ হচ্ছে হি হচ্ছে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে এই হ্যাজের মধ্যে আমরা অবশ্যই হ্যাজ ব্যবহার করতে হবে, আর বাকি সকল ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হলে আমরা অবশ্যই হ্যাভ ব্যবহার করব। যেমন আমি যদি এখানে হি এর জায়গায় যদি আই দেই অথবা ইউ দেই কি হবে, যেমন আই হ্যাভ এ ব্ল্যাক পেন, আমার একটি কালো কলম আছে, অথবা ইউ হ্যাভ এ ব্ল্যাক পেন, তোমার একটি কালো কলম আছে। একমাত্র এখানে হি থাকার কারণে সাবজেক্ট যখনই হি হবে তখনই আমার একমাত্র হ্যাজ ব্যবহার করতে হবে। এখন দেখো 4 নম্বরটা লিখছি মিনিংফুল রেফারেন্স, অর্থাৎ অর্থপূর্ণ ইঙ্গিত। তার মানে হচ্ছে যোগ্যতা, অর্থাৎ আমি একটা কথা বলবো, আমার কথাটা কি হবে না, একটা পরিপূর্ণ অর্থ দিবে না, অর্থাৎ এই কথাটার সাথে আমার কোনো অর্থ মিলবে না, তাহলে এটা অবশ্যই সেন্টেন্স হবে না। যেমন আমি লিখেছি দ্য বার্ড গিভস আস মিল্ক, পাখি আমাদের দুধ দেয়। এটা কিন্তু দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু পুরোটাই ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানো ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারের দিক দিয়ে সেন্টেন্স পুরোটাই ঠিক আছে, কিন্তু এখানে অর্থগতভাবে এটা একটু ব্যতিক্রমী হয়ে গেছে জানো। কারণ হচ্ছে বার্ড অর্থাৎ পাখি কখনো আমাদেরকে দুধ দিতে পারে না, যার কারণে এটা কি নয়, এটা সঠিক সেন্টেন্স হবে না। তোমাকে অবশ্যই লিখতে হবে যে দ্য বার্ড গিভস আস মিল্ক, এই জায়গায় অবশ্যই লিখতে হবে দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু বা গাভী আমাদেরকে দুধ দেয়। আবার সেম আরেকটা দেখো দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ গাভী আকাশে উড়ে। এটা কিন্তু দেখো আমার কিন্তু পুরোটাই ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পুরোটাই ঠিক, সব কিছু আমাদের এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে এটা কি নয়, একটা বিশুদ্ধ বাক্য নয়। কারণ হচ্ছে আমরা জানি যে গাভী কখনো উপরে উঠতে পারে না, এর জন্য এটা অর্থগতভাবে এটা কি নয়, এটা সেন্টেন্সটা সঠিক নয়। এই সেন্টেন্সটা সঠিক করতে হলে আমাকে অবশ্যই লিখতে হবে যে এই দ্য কাউর জায়গায় লিখতে হবে দ্য বার্ড ইজ এ ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ পাখি আকাশে উড়ে। এখন দেখো আমি এখানে দ্য বার্ড একটা মানে পাখি, আমরা এখানে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাকে এখানে ইজ ব্যবহার করতে হয়েছে, আর এখানে ইজ ব্যবহার করার কারণে এখানে কিন্তু এটা ফ্লাইং আইএনজি যোগ হয়েছে, কারণ হচ্ছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তুমি যদি এখানে
বার্ডস দাও অর্থাৎ প্লোরাল নাম্বার ব্যবহার করো, তাহলে তোমাকে অবশ্যই এখানে ইজের জায়গায় দিতে হবে কি আর ব্যবহার করতে হবে। যেমন বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। অর্থাৎ তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার যখনই আমার সাবজেক্ট যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই এটা একমাত্র ইজ হবে আর ওইদিকে হ্যাজ হবে। আর আমার যখন ভার্ব যখন প্লোরাল নাম্বার হবে তখন আমাকে অবশ্যই হ্যাভ অথবা আর ব্যবহার করতে হবে। এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাকে এই যে হ্যাজের জায়গায় হ্যাড ব্যবহার করতে হবে এবং ইজের জায়গায় ওয়াজ ব্যবহার করতে হবে এবং আরের জায়গায় আমাকে ওয়ার ব্যবহার করতে হবে। তাইলে আমরা সম্পূর্ণ যে একটা সেন্টেন্স পরিপূর্ণরূপে মেকিং করার জন্য যে আমরা 4টা বৈশিষ্ট্য দরকার। 1 নম্বর হচ্ছে আমরা শিখেছি যে ওয়ার্ড অর্ডার মানে হচ্ছে শব্দের শৃঙ্খলা আমাদেরকে মেনটেন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমরা শিখেছিলাম আমাদের কমপ্লিটেন্স অর্থাৎ আমাদের একটা পূর্ণাঙ্গতা লাগবে। আর 3 নম্বর শিখেছিলাম আমরা দ্য রাইট ওয়ার্ডস ইন দ্য রাইট প্লেস অর্থাৎ সঠিক স্থানে সঠিক শব্দ বসাতে হবে। এবং আমরা 4 নম্বর অর্থাৎ সর্বশেষ শিখেছি মিনিংফুল রেফারেন্স অর্থাৎ অর্থপূর্ণ ইঙ্গিত। তার মানে হচ্ছে আমার এই সেন্টেন্সের যে কথাটা বলছে সেই কথাটার সাথে আমার যোগ্যতা থাকা লাগবে। এটা ছিল আমাদের সেন্টেন্সের বেসিক ধারণা। এবং সুপ্রিয় বন্ধুরা, সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে যে এটা হচ্ছে যে পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের অংশসমূহ অর্থাৎ সেন্টেন্সের অংশ। যেমন আমরা জানি যে একটা সেন্টেন্সের 2টি অংশ থাকে অর্থাৎ একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ আমরা জায়গায় লিখেছি যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অর্থাৎ সাবজেক্ট হচ্ছে যে সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর সেন্টেন্সে সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা সেটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ আমি জায়গায় একটা এক্সাম্পল দিয়েছি যে রহিম ইজ এ গুড বয় অর্থাৎ এই পুরো সেন্টেন্সটা কিন্তু এই রহিমকে উদ্দেশ্য করেই বলা। এই যে পুরো সেন্টেন্সটা কিন্তু রহিমকে উদ্দেশ্য করেই বলা। এই জন্য হচ্ছে বলছি যে সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা সেটা হচ্ছে সাবজেক্ট। তার মানে হচ্ছে এই পুরো সেন্টেন্সটা যেহেতু রহিমকে উদ্দেশ্য করে বলা তার মানে হচ্ছে এখানে রহিম হচ্ছে আমার সাবজেক্ট। আর প্রেডিকেট বলেছিলাম যে সেন্টেন্সে সাবজেক্টকে উদ্দেশ্য করে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। এমন দেখো যে রহিমকে উদ্দেশ্য করে কিন্তু বলা যে ইজ এ গুড বয় অর্থাৎ রহিম কেমন, রহিম হয় একজন ভালো ছেলে। তাইলে আমার এই পুরোটাই হচ্ছে এখানে কি প্রেডিকেট অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। অর্থাৎ আবার আমি দেখো কয়েকটা এক্সাম্পল দিয়েছি এখানে নিচে তোমাদের বোঝার স্বার্থে যে ইভা রিডস এ বুক, ইভা একটি বই পড়ে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে এই যে দেখো সাবজেক্ট অর্থাৎ পুরো সেন্টেন্সটা কিন্তু ইভা সম্পর্কে বলা হয়েছে এই জন্য এখানে ইভা হচ্ছে সাবজেক্ট আর পুরোটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো যে বয়েজ প্লে ফুটবল, এখানে দেখো যে বালকেরা ফুটবল খেলে। তাহলে এখানে মূলত কাজটা করে কি সাবজেক্টটাকে অর্থাৎ আমি যেমন বললাম যে সেন্টেন্সটা কার সম্পর্কে বলা, সেন্টেন্সটা হচ্ছে বয়েজ মানে বালকদের সম্পর্কে বলা। তাহলে বালকেরা কি করে, খেলা করে। তাহলে হচ্ছে এখানে বয়েজ মানে বালকরা হচ্ছে এখানে সাবজেক্ট আর পুরোটা হচ্ছে এখানে অবজেক্ট। আবার দেখো লিটল চিলড্রেন আর ফন্ড অফ সুইটস অর্থাৎ ছোট ছোট বাচ্চারা মিষ্টির প্রতি একটু আসক্ত বা অনুরাগী থাকে অর্থাৎ মিষ্টি তাদের খুব পছন্দ হয়। দেখো যেটা সাবজেক্ট কারা, এই যে মিষ্টি পছন্দ করে কারা, তাহলে হচ্ছে লিটল চিলড্রেন মানে ছোট্ট শিশুরা। অর্থাৎ পুরো সেন্টেন্সটা কিন্তু আমার লিটল চিলড্রেন মানে ছোট শিশুকে উদ্দেশ্য করে বলা। তাহলে তারা কি পছন্দ করে, ফন্ড অফ সুইট মানে তারা মিষ্টির প্রতি একটু অনুরাগী বা মিষ্টি পছন্দ করে। তাহলে হচ্ছে এই সাবজেক্টের পরে হচ্ছে এই পুরোটা হচ্ছে এখানে কি আমার প্রেডিকেট। আবার দেখো দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল অর্থাৎ গাভী হচ্ছে একটি গৃহপালিত প্রাণী। দেখো তাহলে দ্য কাউ হচ্ছে এখানে সাবজেক্ট অর্থাৎ এই কাউ সম্পর্কে কিন্তু আমার পুরো বাক্যটা বলা। তার মানে হচ্ছে এখানে কাউ সেন্টেন্স, এই কাউ হচ্ছে এখানে সাবজেক্ট আর পুরোটা হচ্ছে আমার এখানে প্রেডিকেট। আবার দেখো ইট, ইট হচ্ছে এখানে সাবজেক্ট আর শব্দ হচ্ছে আমার প্রেডিকেট। আবার দেখো আই, আই হচ্ছে আমার এখানে সাবজেক্ট আর এম স্টুডেন্ট এটা হচ্ছে আমার প্রেডিকেট। অর্থাৎ আমি এখান থেকে একটা জিনিস শিখলাম যে আমি একটা বাক্যের মধ্যে যে কাজ করবে সে হচ্ছে সাবজেক্ট আর কাজ করার পর আমি যখন সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো এই সাবজেক্ট বাদে আমার বাক্যের মধ্যে যা কিছু থাকবে আমার পুরোটাই হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্টকে আমি বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার পুরোটা হচ্ছে আমার প্রেডিকেট। তাহলে আমার এই বাক্যের মধ্যে দেখো এই সবগুলো হচ্ছে আমার যেগুলো দেওয়া আছে গোলচিহ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে আমার সাবজেক্ট
আর এই সাবজেক্টকে যখন আমি বের করে ফেলতে পারবো আর বাকি সেন্টেন্স আমার যা কিছু থাকবে সবটাই হচ্ছে আমার জন্য প্রেডিকেট। তো এটাই ছিল আজকে আমাদের সেন্টেন্সের পূর্বে, অর্থাৎ আমি সেন্টেন্স ধারাবাহিক আলোচনা করার পূর্বে অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে যে বেসিক একটা ধারণা দেওয়া, এটা হচ্ছে আমার এই 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 জন্য এই ভিডিও করা। আমি পরবর্তীতে সেন্টেন্সের বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে হাজির হচ্ছি সেন্টেন্সের ধারাবাহিক আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।